শিয়ালপাড়া জঙ্গলে এক শিয়াল দম্পতি তাদের মেয়ে টিনাকে নিয়ে বাস করত। বল্টু শিয়াল রিক্সা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করত। একদিন বল্টু শিয়াল যখন রিক্সা নিয়ে তাদের জঙ্গলে বের হলো, তখনই ওই জঙ্গলের দুষ্টু হালুম বাঘ তার ট্রাক্টর দিয়ে বল্টু শিয়ালকে চাপা দিয়ে মেরে ফেললো। আজ অনেকদিন পর আমি আমার শত্রুকে মেরে ফেলেছি। অনেকদিন ধরে আমার গুহাটা দখল করে আছে। আমি যদি ওই গুহাটা ভাড়া দিতাম তাহলে অনেক টাকা পেতাম। এখন তাড়াতাড়ি যাই, আজই ওর স্ত্রী সন্তানকে বের করে দিয়ে গুহাটা দখল করে নেই। এরপর হালুম বাঘ বল্টু শিয়ালের লাশটা তার ট্রাক্টরের পেছনে বেঁধে নিয়ে বল্টু শিয়ালের গুহায় চলে গেল। এই শেফালি, জলদি বেরিয়ে আয়। তোর স্বামী বল্টু শিয়াল রিক্সা চালাতে গিয়ে একটা বড় গাছের সাথে ধাক্কা লাগিয়ে মাথা ফেটে সেখানেই মারা গেছে। আমি সেখান থেকে তোর স্বামীর লাশটা তুলে নিয়ে আসলাম। হে আল্লাহ, হে আমার কি হয়ে গেল? তুমি আমাকে একা করে চলে গেলে কেন? আমি এখন আমার ছোট্ট মেয়েটিকে নিয়ে কি করব? তুমি অকালে আমাদের এভাবে ছেড়ে চলে গেলে। মা, তুমি এভাবে কাঁদছো কেন? বাবার কি হয়েছে? বাবা এভাবে শুয়ে আছে কেন? মা, বাবা কথা বলছেন না কেন? মারে, তোর বাবা যে আর কোনোদিন কথা বলবে না। তুই যে এতিম হয়ে গেলি রে মা, তুই যে এতিম হয়ে গেলি। এইসব তুমি কি বলছো মা? আমি বাবাকে ছাড়া কি করে থাকবো? আমি যে বাবাকে ছাড়া থাকতে পারবো না। বাবাকে উঠতে বলো মা। ও মা, বাবাকে উঠতে বলো। বাবা, ও বাবা, তুমি কথা বলছো না কেন? বাবা, ওঠো, ওঠো বলছি। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই, বন্ধ কর তোদের নাকা কান্না। এই শেফালি, এক্ষুনি তোর স্বামীর লাশ আর তোর মেয়েকে নিয়ে এখান থেকে চলে যা। তোদের মামির এমন নাকা কান্না শুনতে আমার একদম ভালো লাগছে না। এসব তুমি কি বলছো হালুম মামা? আমার স্বামী মারা গেছে আর আমি কান্না করব না? আর আমি আমার স্বামীর গুহা রেখে কোথায় যাব? তুমি আমাকে কোথায় যেতে বলছো? তোরা কোথায় যাবি সেটা আর আমি কি জানি। তোর স্বামী বল্টু শিয়াল মারা যাওয়ার আগে আমার কাছ থেকে 20,000 টাকা ধার নিয়েছিল। এখন তুই তো ভিখারি হয়ে গেছিস, আমার ধারের টাকা কোনোদিন শোধ করতে পারবি না। তাই আমি আমার ধারের টাকার বিনিময়ে তোদের গুহাটা দখল নিচ্ছি, বুঝেছিস? তোরা চলে যাওয়ার পর আমি এই গুহাটা ভাড়া দিব, আর গুহাটা ভাড়া দিয়ে আমি অনেক টাকা ইনকাম করব, বুঝেছিস? এখন ভালোই ভালোই এখান থেকে চলে যা। কি বললে? আমার স্বামী 20,000 টাকা ধার নিয়েছিল আর আমার স্বামী 20,000 টাকা ধার নিলে আমি বলতে পারবো না? তুমি আমায় মিথ্যে বলছো হালুম মামা। আমি আমার এই স্বামীর শেষ সম্বল গুহাটা রেখে কোথাও যাব না। মিথ্যে কথা আমি কেন বলতে যাব? আমি যা বলছি সব সত্যি কথা বলছি। শোন, তোর স্বামী যখন রিক্সা কিনেছিল, ওই রিক্সা কেনার টাকা আমি দিয়েছিলাম। এতদিন জঙ্গলে রিক্সা চালিয়েও তোর স্বামী আমার টাকা শোধ করতে পারেনি। এখন অ্যাক্সিডেন্ট করে ওই রিক্সাটাও ভেঙে ফেলেছে। ওই রিক্সাটা তো এখন কটকটিওয়ালাও নিবে না। আমি তো দূরের কথা, আমি এখন কিচ্ছু শুনতে চাই না। তুই এক্ষুনি আমার গুহা ছেড়ে চলে যাবি। কেমন বুদ্ধি করে আমি বল্টু শিয়ালকে মেরে ওর গুহা থেকে ওর বউ আর স্ত্রীকে তাড়িয়ে দিলাম। মানতেই হবে আমার মাথায় শয়তানি বুদ্ধি আছে। হি 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 হি। আজ থেকে এই গুহাটা আমার হয়ে গেল। আমাকে আর বেশি পরিশ্রম করতেই হবে না। যখনই এই জঙ্গলে নতুন কেউ চলে আসবে তখনই আমি তার কাছে এই গুহাটা ভাড়াতে দিয়ে দিব। এদিকে শেফালি শিয়ালিনী তার মেয়ে টিনাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঘুরতে লাগলো। মা, এখন আমরা কোথায় যাব? এত বড় জঙ্গলে তো আমাদের থাকার মতো কোনো জায়গা নেই।
আমার তো খুব ক্ষুধাও পেয়েছে। এখন আমরা কি খাবো মা? এত চিন্তা করিস না রে তোমা, উপরওয়ালা ঠিকই আমাদের একটা ব্যবস্থা করে দিবে। চল রে মা, আর একটু সামনে গিয়ে দেখি থাকার মতো কোনো জায়গা খুঁজে পাই কিনা। এই বলে শেফালি শিয়ালিনী তার মেয়েকে নিয়ে আবারও সামনের দিকে যেতে লাগলো। হঠাৎ আকাশে কালো মেঘ করে বৃষ্টি পড়তে শুরু করলো। মা, বৃষ্টিতে তো গা ভিজে গেল। এখন আমরা কোথায় যাব? মারে, ওই তো ওখানে একটা গুহা দেখতে পাচ্ছি, চল আমরা ওখানে গিয়ে আশ্রয় নেই। কিন্তু মা, ওই গুহাতে যদি হিংস্র প্রাণী থাকে তখন কি হবে শুনি? এত কিছু ভাবার সময় নাই রে মা, কপালে যা আছে সেটাই হবে। এখন চল তোমা তাড়াতাড়ি। এই বলে শেফালি শিয়ালিনী তাড়াহুড়ো করে তার মেয়েকে নিয়ে ওই গুহাতে গিয়ে আশ্রয় নেয়। আসলে ওই গুহাটি ছিল এক ভয়ঙ্কর সাপের। সাপ খাবার খুঁজতে বাহিরে গিয়েছে। মা, এই গুহাতে তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে কি এই গুহাতে কেউ থাকে না? হ্যাঁ রে মা, কাউকেই তো দেখতে পাচ্ছি না। তবে ভালোই হলো, এই গুহাতে যদি কেউ না থাকে তাহলে আজ থেকে আমরাই এই গুহাতে থাকবো। এখন বিশ্রাম নে তোমা, বৃষ্টি থেমে গেলে আমি তোর জন্য শিকার ধরে আনতে যাব। এদিকে ওই গুহার মালিক ভয়ঙ্কর সাপটি বৃষ্টিতে ভিজতে ভিজতে তার গুহাতে চলে আসে। আরে আরে, এ আমি কি দেখছি? আমার গুহায় শিয়ালিনী আটটার নেই। এই, তোদের এত বড় সাহস, তোরা নাগিনীর গুহাতে প্রবেশ করিস? আজ তো তোদের আমি ছাড়বো না, আজ তোদের আমি ছবল মেরে মেরে ফেলবো। এই বলে নাগিনী যেই না শিয়ালিনী আর তার মেয়েকে চুবল দিতে গেল, অমনি শিয়ালিনী আর তার মেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো। এই, দাঁড়া দাঁড়া বলছি, কোথায় পালাচ্ছিস? আমার হাত থেকে পালিয়ে বাঁচা এত সহজ না, বুঝেছিস? আজ তো তোদের আমি ধরবই ধরবো। এদিকে শেফালি শিয়ালিনী আর তার মেয়ে হঠাৎ এক ঝোপের আড়ালে লুকিয়ে পড়লো। আরে আরে, এই রাস্তা দিয়েই তো যাচ্ছিল, হঠাৎ করে কোথায় লুকিয়ে পড়লো? ধুর ধুর, অল্পের জন্য হাতছাড়া হয়ে গেল। আরেকদিন শুধু দেখি, সেদিন ওদের বোঝাবো মজা। এই বলে নাগিন সেখান থেকে চলে গেল। মা, আমরা তো এই যাত্রে ওই দুষ্ট নাগিনীর হাত থেকে বেঁচে গেলাম। এখন আমরা কি করব মা? এখন আমরা কোথায় যাব? সেটাই তো বুঝতে পারছি না রে মা, এখন আমরা কোথায় যাব, কি করব? শেফালি আর তার মেয়ে যখন এসব বলে কান্না করছিল, তখনই ওই পথ দিয়ে উড়ে যাচ্ছিল পরিরাজ্যের রানী উর্মিলা। উর্মিলা শেফালি শিয়ালিনী ও তার মেয়ে টিনার সমস্ত কথা শুনে ফেলে। এরপর পরিরাজ্যের রানী উর্মিলা শেফালি শিয়ালিনীর কাছে এসে শেফালি শিয়ালিনীকে বলে, আমি তোমাদের সমস্ত কথা শুনে ফেলেছি। তোমরা অনেক বড় বিপদে পড়ে আছো, তাই আমি তোমাদের সাহায্য করব। এই বলে পরিরানী উর্মিলা তার জাদু শক্তি দিয়ে একটি সুন্দর গুহা আর একটি পেঁপের বাগান করে দিল। আজ থেকে তোমরা এই গুহাতে থাকবে। আর এই যে পেঁপের বাগানটা দেখতে পাচ্ছ, এই বাগানের পাকা পাকা পেঁপেগুলো বিক্রি করে তোমরা যে টাকা পাবে, সেই টাকা দিয়ে তোমরা তোমাদের সংসার চালাবে। এই বলে পরি উর্মিলা সেখান থেকে চলে গেল। ওই দেখো নবাবজাদার কাণ্ড, কত বেলা হয়েছে আর এখনো পড়ে পড়ে নাক ডেকে ঘুমোচ্ছে। বলি শিকার ধরতে যাবে কে শুনি? ও মা, এই নবাবজাদার ব্যাটার তো দেখছি ঘুম ভাঙার নামই নেই। দাঁড়া হারামজাদা, তোর আরামের ঘুম আমি হারাম করছি। এই কথা বলে শেফালি শিয়ালিনী এক বালতি পানি নিয়ে এসে বল্টু শিয়ালের মাথায় ঢেলে দিল। ওরে বাবারে, হঠাৎ করে ঝড় কোত্থেকে এলো? বউ, পানি পড়ছে কেন? গুহার ছাদটা আবার উড়ে গেল না তো? হারামজাদা, গুহার ছাদ উড়ে যায়নি, আমি তোর শরীরে পানি ঢেলে দিয়েছি। এত যে বেলা হয়েছে, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস। শিকার ধরতে যাবে তোর কোন বাপে শুনি? বউ, আজ আমার শরীরটা বেশি ভালো লাগছে না, তুমি যাও না আজকে একটু শিকার ধরতে। কি বললি হারামজাদা? আমি যাব শিকার ধরতে? বিয়ের আগে তো আমার পেছন পেছন ঘুরেছিস আর বলেছিস আমার সব দায়িত্ব তুই নিবি। এ কি বলছো বউ? তোমার দায়িত্ব তো আমি নিয়েছি, তোমাকে প্রতিদিন শিকার ধরে এনে খাওয়াচ্ছি। আজ আমার শরীরটা ভীষণ খারাপ, এজন্যই আমি তোমাকে বলছিলাম
তার জন্য তুমি আমাকে এভাবে খোঁটা দিয়ে কথা বলবে? হ্যাঁ হ্যাঁ, এনে দিস, ভালো কথা, আজকেও এনে দিবি। ওসব শিকার টিকার আমি ধরতে যেতে পারবো না। এক্ষুনি যদি বিছানা থেকে উঠে শিকার ধরতে না চাস, তাহলে ওই যে ঝাড়ু দেখেছিস, ওই ঝাড়ু দিয়ে তোকে আমি পিটিয়ে পিটিয়ে শিকার ধরতে পাঠাবো। আরে বউ, কি যে বলো না, ছাড়ুর আবার কিসের দরকার? আমি যাচ্ছি শিকার ধরে আনতে। তুমি একটু বিশ্রাম নাও, আমি ঝট করে যাব আর পট করে শিকার ধরে নিয়ে চলে আসবো। এই তো এবার লাইনে এসেছিস, যা যা তাড়াতাড়ি যা। এরপর বল্টু শিয়াল বউয়ের এমন বকানি শুনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে শিকার ধরতে চলে গেল। ওই যেতে যেতে পথে পূর্ণিমা রাতে ওরে চাঁদ উঠেছিল গগনে। ওই যেতে যেতে পথে পূর্ণিমা রাতে ওরে চাঁদ উঠেছিল গগনে। আরে ধুর, এমন একটা ডাইনি বউকে বিয়ে করেছি, কোনো সময় আরামে একটু থাকতে দেয় না, সব সময় শুধু শিকার শিকার করতে থাকে। এমন রাক্ষস একটা বউয়ের পেট ভরাবো নাকি বিশ্রাম নিব? প্রেম করে বিয়েটা করে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে। কেন যে প্রেম করে বিয়ে করতে গিয়েছিলাম, কথায় কথায় শুধু প্রেমের খোঁটা দেয়। যাই, আফসোস করে লাভ নেই, শিকার তো ধরে নিয়ে যেতেই হবে। তার উপর জঙ্গলে আবার তেমন বেশি শিকার পাওয়াই যায় না, খুব কষ্ট করে শিকার ধরতে হয়। কি আর করার, যাই দেখি একটা দুটো শিকার পাই কিনা। এই কথা বলে বল্টু শিয়াল জঙ্গলে শিকার খুঁজতে শুরু করলো। আরে ধুর, এভাবে কি আর জীবন চলে? রোজ রোজ ওই একই কাজ করতে হয়। শিকার খুঁজো তো শিকার খুঁজো। আগে আমার একটা পেট ছিল, তাই ভালো ছিল। এখন একলা হয়ে দুজনের জন্য শিকার খুঁজে নিয়ে যেতে হয়। এই জীবন আর ভাল লাগে না। এদিকে আবার শিকার ছাড়া গুহায় ফিরলে ও আবার লাথি মেরে গুহা থেকে তাড়িয়ে দিবে। কি যে একটা জ্বালায় আছি। যাই দেখি নদীর দিকটাতে, ওদিকে তো আবার মাঝে মধ্যে দু একটা শিকার পাওয়া যায়। এদিকে ওই জঙ্গলে বাস করত এক হাসা আর এক হাসি ও তাদের ছোট্ট ছানা। হাসা হাসি তাদের ছোট্ট ছানাটিকে নিয়ে নদীতে এসেছে সাঁতার শিখাতে। যেই না হাসা আর হাসি নদীতে নামলো, অমনি এক কুমির এসে হাসা আর হাসিকে খপ করে ধরে নদীর মাঝখানে নিয়ে গেল। বাবা, তোমরা নদীর ভেতরে কোথায় যাচ্ছ? আমাকেও নিয়ে যাও। মা, হেনা, তুই পানিতে নামিস না রে মা। তুই পানিতে নামলে এই দুষ্ট কুমির তোকেও খেয়ে ফেলবে। তুই এখান থেকে চলে যা মা, চলে যা। কুমির যখন হাসা আর হাসিকে গভীর নদীতে টেনে নিয়ে যাচ্ছিল, তখনই সেখানে শিয়াল চলে এলো। আরে একই দৃশ্য, ওই কুমিরের বাচ্চা কুমির তো দেখছি এই ছোট্ট হাতছানাটির বাবা মাকে নদীর ভিতরে টেনে নিয়ে যাচ্ছে। এ তো দেখছি খুবই মর্মান্তিক দৃশ্য। অতটুকু একটা ছানাকে ফেলে ওর বাবা মাকে নিয়ে চলে গেল। ছানাটা কি কান্না করছে, ওকে দেখে তো আমার খুব মায়া হচ্ছে। কিন্তু আমি তো শিকার ধরতে এসেছিলাম, এতটুকু একটা ছানাকে নিয়ে গিয়ে আমি কি করব? ওকে খেলে তো আমাদের কারোরই পেট ভরবে না। ছানাটাকে দেখে তো মায়া মায়া লাগছে। যাই গিয়ে ছানাটাকে একটু সান্ত্বনা দেই। ছোট্ট ছানা হেনার এমন কান্না শুনে শিয়ালের খুব মায়া হলো। যদিও সে শিকার ধরতে এসেছে, তবুও সে সিদ্ধান্ত নিল যে এই ছোট্ট ছানাকে সে শিকার করবে না। ছোট্ট ছানা, আমি দূর থেকে তোমার মায়ের সমস্ত কথা শুনেছি। ওই দুষ্ট কুমিরটা তোমার বাবা মাকে গভীর পানিতে নিয়ে গেছে। ও তো নিশ্চিত তোমার মা বাবাকে খেয়ে নিবে। তোমার মা বাবা তো ওখান থেকে আর কখনো ফেরত আসতে পারবে না। তুমি কেঁদো না ছানা, আমি তোমার কষ্টটা বুঝি। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে চলো। গুহায় আমার বউ আছে। আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে এবং আমাদেরকে মা বাবা বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে বাবা, চলো। এরপর শিয়াল হাঁসের ছোট্ট ছানাটিকে নিয়ে গুহায় চলে এলো। এমন ছোট্ট একটি হাঁসের ছানাকে দেখে তো শিয়ালের বউ রেগে মেগে আগুন হয়ে গেল। এই হারামজাদা, তুই এটা কি করেছিস? হ্যাঁ, এতটুকু একটা বাচ্চা ছানা তুই আমার জন্য ধরে এনেছিস? এই ছানাটিকে দেখেই তো আমার মায়া হচ্ছে। ওকে আমি কি খাবো? হ্যাঁ বউ, আমি তোমাকে ওকে খাওয়ার জন্য আনিনি। ছানাটা খুবই কষ্টে ছিল, তাই ওকে নিয়ে এসেছি। কি? ছানাটা কষ্টে আছে মানে? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ বউ, আমি সব ঘটনাই তোমাকে খুলে বলছি। এরপর শিয়াল সমস্ত ঘটনা শিয়ালিনীকে খুলে বলতে লাগলো। ওরে বাবা, কি ভয়ঙ্কর দৃশ্য! তোমার চোখের সামনে ওই কুমির এই ছানার বাবা মাকে ধরে নিয়ে গেল।
তুমি খুব ভালো করেছো এই ছানাটিকে আমাদের গুহায় এনে। এতটুকু ছানা জঙ্গলের ভেতরে থাকলে তো ও মারাই যেত। আমরা তো অনেক চেষ্টা করেছি, কিন্তু আমাদের তো কোনো সন্তান হয়নি। আজ থেকে ওই আমাদের সন্তান। আমরা ওকে আমাদের নিজের সন্তানের মতো করে বড় করব। আর কখনোই আমি তোমার উপরে বকাঝকা করব না। আমার একটা সন্তান ছিল না বলে আমি সব সময় তোমার উপরে রেগে থাকতাম। এখন যাও, আমাদের যেহেতু একটা সন্তান হয়েছে, ওকে তো খেতে দিতে হবে। ওর জন্য কিছু মাছ শিকার করে আনো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বউ, তার বলতে তুমি না বললেও আমি শিকার ধরতে যেতাম। আমাদের সন্তান হয়েছে, এখন তো আমাদের ওকে খেয়ে পরিয়ে বড় করতেই হবে। আমি যাচ্ছি নদীর দক্ষিণ দিকে, ওদিকটাতে পানি কম আছে, ওখানে মাছ পাওয়া যায়। আমি আজ মাছ ধরে আনবো। আজ আমরা আমাদের সন্তান সহ মাছই খাবো। এই কথা বলে বল্টু শিয়াল মাছ ধরতে চলে গেল। আর তারপর থেকে তারা হাঁসের সেই এতিম ছানাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। শিয়ালপাড়া জঙ্গলে একদিন এক সাপ এসে দুটো ডিম পারলো। ডিম দিতে পেরে তো সাপ ভীষণ খুশি। আজ আমার ভীষণ খুশি লাগছে, আমি দুটো ডিম দিয়েছি। কতদিন থেকে আমার স্বপ্ন আমি মা হব, এতদিন পর আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। কি যে খুশি লাগছে আমার। ডিম দেওয়ার খুশিতে মা সাপটি এভাবেই হাসছিল। না না, শুধু এভাবে পাগলের মতো হাসলে চলবে না, আমাকে আবার ডিমে তা দিতে হবে। যাই, জঙ্গলে গিয়ে কয়েকটা শিকার ধরে আনি। কিন্তু ডিমগুলো এভাবে রেখে গেলে চলবে না, কেউ এসে আবার খেয়ে যেতে পারে। কিছু লতা পাতা এনে ডিমগুলো আগে ঢেকে রাখি। এই কথা বলে মা সাপটি গেল লতা পাতা আনতে। তারপর মুখে করে কিছু লতা পাতা এনে ডিমগুলো ঢেকে রাখলো। যাক বাবা, এবার আর কেউ আমার ডিম খুঁজে পাবে না। এবার আমি গিয়ে শান্তিতে শিকার খুঁজতে পারবো। এই কথা বলে মা সাপটি চলে গেল শিকার খুঁজতে। এদিকে ওই শিয়ালপাড়ার জঙ্গলেরই এক দুষ্ট পাজি শিয়াল তার বউ ও ছানার জন্য শিকার খুঁজছিল। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে ওরে চাঁদ উঠেছিল গগনে। ওরে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। আরে ধুর, এটা কোনো কথা? সেই কখন থেকে শিকারের খোঁজ করছি, কিন্তু এখন পর্যন্ত একটাও পেলাম না। শিকার না নিয়ে গুহায় ফিরলে বউ তো আমাকে লাথি মেরে গুহা থেকে তাড়িয়ে দিবে। এদিকে গুহাতে আমার ছানাটাও না খেয়ে আছে, কি যে করি। শিয়াল এসব কথা বলছিল আর ভাবছিল যে কি করা যায়। হঠাৎই শিয়াল দেখতে পেল কে যেন এক জায়গায় ঘাস লতা পাতা জড়ো করে রেখেছে। আরে এগুলো কি? এখানে আবার কে ঘাস লতা পাতা জড়ো করে রেখে গেছে? দেখে তো মনে হচ্ছে এখানে কেউ কোনো কিছু লুকিয়ে রেখে গেছে। দেখি তো ঘাস লতা পাতাগুলো সরিয়ে। এই কথা বলে শিয়াল ঘাস লতা পাতা সরাতেই ঘাস লতা পাতার ভেতর থেকে বেরিয়ে এলো চকচকে দুটো ডিম। আরে কি, এই ঘাসের নিচে দুটো চকচকে ডিম কে লুকিয়ে রেখে গেছে? আহ, ডিম দুটো দেখতে কি যে সুন্দর। যাই হোক, কে রেখে গেছে তার খোঁজ করে আমার লাভ নেই। আজ যেহেতু কোনো শিকার টিকার পেলাম না, এই অবস্থায় গুহায় ফিরলে বউ তো লাথি মেরে বের করে দিবে। এক কাজ করি, এই ডিম দুটো নিয়ে গুহায় ফিরে যাই, তবুও তো বউকে বলতে পারবো যে দুটো ডিম নিয়ে এসেছি। তাছাড়া তো আমার গুহাতেই থাকা হবে না। এই কথা বলে শিয়াল ডিম দুটো মুখে করে নিয়ে চললো তার গুহার দিকে। এদিকে মা সাপটি কিছুক্ষণ পর শিকার ধরে নিয়ে তার বাসায় এলো আর এসে দেখলো সেই ঘাস লতা পাতাগুলো ছড়ানো ছিটানো, সেখানে তার ডিম নেই। হায় হায়, আমার ডিমগুলো কোথায়? এখানেই তো রেখে আমি শিকার ধরতে গেলাম, ঘাস লতা পাতাগুলো পড়ে আছে, অথচ আমার ডিমগুলো নেই। কে আমার এত বড় সর্বনাশ করলো? আমি এতদিন পর মা হতে যাচ্ছিলাম, আমার স্বপ্নকে ভঙ্গ করলো। এদিকে পাজি দুষ্টু শিয়াল যে পথ দিয়ে ডিম দুটো নিয়ে যাচ্ছিল, ওই পথ দিয়ে তার বাসায় ফিরছিল এক টুনি পাখি। টুনি পাখি শিয়ালের মুখে দুটো ডিম দেখে বলল, হাই হাই, এই দুষ্ট পাজি শিয়াল আজ যে কার সর্বনাশ করলো? কত সুন্দর দুটো ডিম নিয়ে পালাচ্ছে। কার যে মা হওয়ার স্বপ্ন ভঙ্গ করলো তা খোদাই জানে।
খোদা, এই পাজি শিয়ালের হাত থেকে সবাইকে হেফাজত করো। এই কথা বলে টুনি আবারও তার বাসার দিকে উড়ে যেতে লাগলো। টুনি তার বাসার দিকে উড়ে যেতে যেতে দেখলো এক মা সাপ কান্না করছে। আরে, ওই সাপটি কান্না করছে কেন? যাই তো, গিয়ে দেখি তো কি ব্যাপার। সাপ দিদি, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? টুনি, আর বলো না, আমি কত স্বপ্ন নিয়ে দুটো ডিম দিয়েছিলাম, আর ওই ডিম দুটো ঘাস লতা পাতা দিয়ে আমার বাসায় ঢেকে রেখে আমি জঙ্গলে শিকার ধরতে গিয়েছি। শিকার ধরে নিয়ে এসে দেখি আমার ডিম দুটো এখানে নেই। কে যেন ঘাস লতা পাতা সরিয়ে আমার ডিম দুটো নিয়ে পালিয়ে গেছে। কি বলো সাপ দিদি, এ তো খুবই সাংঘাতিক। তবে একটু আগে আমি দেখলাম এক দুষ্ট পাজি শিয়াল দুটো ডিম মুখে করে নিয়ে তার বাসার দিকে যাচ্ছে। কি বলো টুনি, ডিম দুটোর রং দেখতে কেমন? তুমি কি ভালো করে দেখেছো? হ্যাঁ সাপ দিদি, ডিম দুটোর রং হচ্ছে চকচকে সাদা। হায় 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 রে, তাহলে ওই দুটোই আমার ডিম। এতক্ষণে মনে হয় দুষ্ট পাজি শিয়াল আমার ডিম দুটো খেয়ে ফেলেছে। না না সাপ দিদি, আমার মনে হয় ওই দুষ্ট পাজি শিয়াল এত তাড়াতাড়ি ওই ডিম দুটো খায়নি। ওর বউ বাচ্চার জন্য হয়তো নিয়ে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো, আমি ওর গুহা চিনি। তুমি তাড়াতাড়ি গেলে এখনো তোমার ডিম দুটো তুমি উদ্ধার করতে পারবে। সত্যি বলছো টুনি? তুমি আমাকে সাহায্য করবে? চলো, তাড়াতাড়ি চলো। এরপর টুনি পাখি সাপকে নিয়ে শিয়ালের গুহার দিকে রওনা দিল। এদিকে শিয়াল সাপের ডিম দুটো নিয়ে তার গুহায় পৌঁছে গেল। নাও বউ নাও, আজ তোমাদের দু মামির জন্য নতুন দুটো খাবার এনেছি। দুটো ডিম নাও নাও বউ, এখন দুজনে মিলে ডিম দুটো খেয়ে নাও। হারামজাদা, এতটুকু দুটো ডিম এনেছিস আমাদের খাওয়ার জন্য? এই ডিম দুটো একজন খেলেও তো পেটের একটা নিয়েও ভরবে না। সারাদিন জঙ্গলে শিকার ধরে খেয়ে আমাদের জন্য একটা দুটো ডিম নিয়ে আসিস, তাই না? তুই ভেবেছিস কি বউ বাচ্চাকে না খেয়ে মারবি? আমরা মরে গেলে আবার অন্য মেয়েকে বিয়ে করবি? দাঁড়া হারামজাদা, তোর বিয়ে করা আমি বের করছি। এই কথা বলে শিয়ালের বউ গিয়ে শিয়ালকে মাথা দিয়ে দিল এক গুঁতো। ওরে বাবা, কি যে ব্যথা লেগেছে! এটা বউ নাকি ডাইনি? এমন মার কোনো বউ তার স্বামীকে মারে নাকি? তোর শুধু শুধু ডিম দুটো কেন যে আনতে গেলাম, এজন্যই তো বউয়ের কেলানি খেতে হলো। এই যে সাপ দিদি, দেখো এই পাজি দুষ্ট শিয়ালে তোমার ডিম চুরি করেছে। যাও, তুমি গিয়ে ওকে কামড় দিয়ে মেরে ফেলে তোমার ডিম দুটো গুহা থেকে নিয়ে এসো। ওরে বাবা, একই শুনছি, ডিমগুলো তাহলে সাপের ডিম ছিল। এক বইয়ের জ্বালাই পারছি না। এই সাপটা এখন এসে যদি আমাকে সবল মারে, আমি তো মরেই যাব। কি বিষাক্ত সাপ রে বাবা! ওরে বাবা, যা ফোঁস করছে, মনে হচ্ছে তো আজ আমাকে জমের দরে পাঠিয়েই ছাড়বে। বউ বউ, কোথায় তুমি? বাঁচাও বাঁচাও আমাকে! শিয়ালের এমন চিৎকার চেঁচামেচি শুনে শিয়ালের বউ গুহার বাহিরে বেরিয়ে এলো। বউ, ওই দেখো, ওই সাপ আমাকে সবল মারতে চাইছে। তোমার স্বামীকেও সোজা জমের দরে পাঠিয়ে দিবে। বাঁচাও বউ, তোমার স্বামীকে বাঁচাও। আমি মরে গেলে তোমাদের দেখবে কে বউ? তোর তো মরে যাওয়াই উচিত হারামজাদা। তুই বউ বাচ্চাকে সামান্য দুটো ডিম এনে দিস? বউ, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন তোমার জন্য ডিম আনবো না। এখন থেকে তোমাকে বড় বড় শিকার এনে দিব। তবু আমাকে বাঁচাও বউ, বাঁচাও। কি ব্যাপার সাপ, তুমি আমার স্বামীকে সবল মারতে চাইছো কেন? শিয়ালিনী দিদি, তুমি আমার কষ্টটা বুঝবে। তোমার স্বামী আমার দুটো ডিম চুরি করে এনেছে। আমার কত স্বপ্ন আমি মা হব, কিন্তু তোমার স্বামী আমার সেই স্বপ্ন ধূলিসাৎ করতে চেয়েছে। ও, তাহলে ডিম দুটো তোমারই? কেঁদো না বোন, ডিম দুটো এখনো আমরা খাইনি, গুহাতেই আছে। আমি জানি মা হতে না পারার কষ্ট কি। তোমার ডিম দুটো আমাদের দরকার নেই। ওই ডিম দুটো খেলেও আমাদের পেট ভরবে না। তুমি তোমার ডিম দুটো নিয়ে তোমার বাসায় চলে যাও। ধন্যবাদ শিয়ালিনী দিদি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আমার ডিম দুটো ফিরিয়ে দেওয়ার জন্য। আরে ধন্যবাদ দিতে হবে না বোন,
ডিম দুটো তো তোমারই। আমার এই অকর্মা স্বামী তোমার ডিম দুটো চুরি করে এনেছে, এজন্যই তো আমি ওকে গুহা থেকে লাথি মেরে বের করে দিয়েছি। যাও বোন, নিয়ে যাও। এরপর মা সাপটি শিয়ালের গুহা থেকে তার ডিম দুটো নিয়ে তার বাসায় চলে গেল। এই হারামজাদা, আর কোনোদিন যদি কারো ডিম চুরি করে এনেছিস তাহলে সেদিনই হবে তোর জীবনের শেষ দিন। যা এখন জঙ্গলে যা, বড় দেখে একটা শিকার ধরে আন, তা না হলে তোকে আজ বাহিরেই থাকতে হবে, গুহাতে আর জায়গা পাবি না। ঠিক আছে বউ, ঠিক আছে, আমি অনেক বড় ভুল করেছি, এমন ভুল আর আমি কখনো করব না। আমি এক্ষুনি গিয়ে তোমার জন্য শিকার ধরে আনছি। এই কথা বলে দুষ্ট পাজি শিয়াল আবারও শিকার ধরতে চলে গেল। শিমুলতলে জঙ্গলে এক রাজহংসী তার 2 ছানাকে নিয়ে বাস করত। ওই জঙ্গলে হঠাৎই এক দুষ্ট পাজি শিয়াল চলে আসে। ওই দুষ্ট পাজি শিয়াল তার দুষ্ট বুদ্ধি দিয়ে ওই জঙ্গলের পশু পাখিদের ছানাগুলোকে খেতে শুরু করে। দুষ্ট শিয়ালের ভয়ে জঙ্গলে সবার মধ্যে আতঙ্ক শুরু হয়ে গেল। হায় হায়, এ কি দেখলাম আমি? ওই দুষ্ট পাজি শিয়াল তো দেখছি পাখির ছানাকে ধরে খাচ্ছে। এখান থেকে তো আমার বাসা বেশি দূরে নয়, আমার বাসাতেও তো আমার 2টো ছানা আছে। কখন যে ওই দুষ্ট পাজি শিয়াল আমার বাসায় গিয়ে হামলা করে। না না, যাই যাই, তাড়াতাড়ি গিয়ে ছানাগুলোকে সাবধান করতে হবে। এই কথা বলে রাজহংসী দ্রুতই তার বাসায় চলে গেল আর বাসায় ফিরে গিয়ে তার ছানাদেরকে বলল, ছানারা ছানারা, খুবই এক ভয়ানক দৃশ্য দেখে এলাম। ওই দৃশ্য দেখে গলা আমার একদম শুকিয়ে গেছে। কি দৃশ্য মা? কি দৃশ্য দেখে এলে তুমি? ছানারা, তোমাদেরকে বলেছিলাম না আমাদের জঙ্গলে এক দুষ্ট পাজি শিয়াল চলে এসেছে। আজ দেখলাম ওই দুষ্ট পাজি শিয়ালটা এক পাখির ছানাকে ধরে খাচ্ছে। আমাদের বাসা থেকে বেশি একটা দূরে নয়। তাই তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু কখনোই বাসার বাইরে বের হবে না, ঠিক আছে? মা, এটা কোনো কথা? আজ কতদিন থেকে বাসার ভেতরে বন্দি হয়ে আছি, এভাবে কি থাকা যায়? আমাদের তো এই সময় নদীতে সাঁতার কাটার কথা, জঙ্গলে ছুটে বেড়ানোর কথা, খোলা আকাশের নিচে ঘুরে বেড়ানোর কথা। আর তা না করে আজ কতদিন থেকে আমরা ওই পাজি শিয়ালের ভয়ে বাসায় বসে আছি। আমি আর এভাবে থাকতে পারবো না মা। কি বলছো আমার সোনা? তুমি কি ওই শিয়ালের হাতে নিজের জীবন বিলিয়ে দিতে চাও? ভুলেও এ কাজ করো না মা। ওই শিয়াল কিন্তু খুবই ভয়ঙ্কর। জঙ্গলে শুনলাম সবাই বলা বলি করছে কোনো এক বুদ্ধি করে ওই পাজি দুষ্ট শিয়ালকে মেরে ফেলা হবে। তাই ততদিন পর্যন্ত তোমাদের আরেকটু কষ্ট করতে হবে আমার সোনারা। আমি তোমাদের জন্য কিছু মাছ শিকার করে এনেছি, এখন খেয়ে নাও। এরপর হাঁসের 2 ছানা মাছগুলো খেতে শুরু করলো। মাছ খেতে খেতে সেদিনের মতো সন্ধ্যা হয়ে গেল। রাজহংসী আর তার 2 ছানা ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা রাজহংসী ঘুম থেকে উঠে তার 2 ছানাকে বলল, ছানারা, আমি নদীতে যাচ্ছি তোমাদের জন্য মাছ শিকার করে আনতে। তোমাদের কিন্তু আমি কালো বলেছি, আর আজও বলছি, একদম কিন্তু বাসার বাহিরে যাবে না, ঠিক আছে? ঠিক আছে মা, আমি কোথাও যাব না। কি ব্যাপার আমার ছোট ছানা, তুমি কথা বলছো না কেন? তুমি কি বাহিরে যাবে? আচ্ছা ঠিক আছে মা, আমিও যাব না। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে বাসায় সাবধানে থাকো, আমরা চললাম। এরপর রাজহংসী তার ছানাদেরকে রেখে নদীর দিকে চলে গেল। রাজহংসী যেতে যেতে আজও দেখলো দুষ্ট পাজি শিয়াল একটা ছাগলের ছানা ধরে খাচ্ছে। হায় 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 রে, এ কি দেখলাম? এ তো দেখছি কারো ছানাকেই ছাড়ছে না। কাল দেখলাম এক পাখির ছানা ধরে খাচ্ছে, আজ আবার ছাগলের ছানা। খোদাই জানে কপালে যে কি লেখা আছে। হে খোদা, তুমি আমার ছানাদেরকে রক্ষা করো। এই কথা বলে রাজহংসী নদীর দিকে চলে গেল। এদিকে বাসায় রাজহংসীর বড় ছানাটি ঘুমিয়ে পড়ল। তখন ছোট ছানাটি বলল, এটাই সুযোগ, জঙ্গলটা ঘুরে দেখে আসি। আপু তো ঘুমিয়ে পড়েছে, কতদিন হলো জঙ্গলটা দেখি না। এই কথা বলে রাজহংসীর ছোট ছানা বাসা থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলের মতো আর
আরাম কি আর কোনো জায়গায় আছে? সে কত দিন থেকে ওই খোপড়ি একটা বাসার মধ্যে বন্দি হয়ে আছি। শরীরে খোলামেলা বাতাসটা পড়লে কি আর ভালো লাগে? এদিক দিয়ে একটু নদীর দিকে যাই। আমার মা তো ওই দক্ষিণের নদীতে যায়, উত্তরের নদীতে যায় না। তাড়াতাড়ি উত্তরের নদী থেকে সাঁতার কেটে একটু মনটা ফ্রেশ করে নিয়ে আসি। এই কথা বলে রাজহংসীর ছোট ছানা চলল উত্তরের নদীর দিকে। হংসী কিছু মাছ শিকার করে তার বাড়িতে ফিরে এলো, আর বাড়িতে এসে দেখে তার বড় ছানাটি ঘুমাচ্ছে, সেখানে ছোট ছানাটি নেই। কি ব্যাপার আমার বড় ছানা? আমার ছোট ছানা কোথায়? ওকে তো এখানে দেখছি না। ও কোথায় গেল মা? কি বলো মা? বোন তো আমার সাথেই ঘুমাচ্ছিল, তাহলে বোন গেল কোথায়? হায় আল্লাহ, হে তুই কি করেছিস মা? ও নিশ্চয়ই জঙ্গলে গেছে। জঙ্গলে তো ওই দুষ্টু শিয়াল ছানাদের ধরার জন্য অপেক্ষা করছে। কে জানে, এতক্ষণে মনে হয় ও আমার ছানাকে খেয়ে ফেলেছে। মা, কান্না করো না, তাড়াতাড়ি চলো, বোনকে যে খুঁজে বের করতে হবে। আমার মনে হচ্ছে বোন এখনো বেশি দূর যায়নি, জঙ্গলের আশেপাশেই কোথাও আছে। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক কথাই বলেছিস, তাড়াতাড়ি চল। এই কথা বলে রাজহংসী তার বড় মেয়েকে নিয়ে তার ছোট মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়লো। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল আর এদিক সেদিক তাকাচ্ছিল, কিন্তু কোথাও রাজহংসী তার ছোট ছানাকে দেখতে পাচ্ছিল না। মারে, কোথাও তো ওকে দেখতে পাচ্ছি না। এত বড় জঙ্গলে ওকে এখন খুঁজবো কোথায়? মা, ওই দেখো, ওখানে সাগি আন্টিকে দেখা যাচ্ছে। চলো মা, সাগি আন্টিকে জিজ্ঞেস করি। সাগি বোন, তুমি কি আমার ছোট ছানাকে দেখেছো? রাজহংসী দিদি, কি যে বলো না, আমি তো আমার ছানাকে খুঁজে বেড়াচ্ছি, ওকে যে আমি কোথাও দেখছি না বোন। আমি তোমার ছানার সন্ধান কোত্থেকে দেব? সাগি দিদি, আমি সকালবেলা দেখলাম জঙ্গলের ভেতরে ওই দুষ্ট পাজি শিয়াল তোমার ছানাকে শিকার করে খাচ্ছে। হায় 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 রে, হে তুমি কি বললে রাজহংসী? সকালে আমি আমার ছানাটিকে এভাবে হারিয়ে ফেললাম। ওই দুষ্ট পাজি শিয়ালকে আমি ছাড়বো না। সাগি যখন তার ছানার সুখে এভাবে কান্না করছিল, তখনই সেখানে হরিণী চলে এলো। এই যে রাজহংসী, তুমি এখানে? আর আমি উত্তরের জঙ্গলে দেখে এলাম ওই দুষ্ট পাজি শিয়াল তোমার ছানাকে ধরে খাচ্ছে। এতক্ষণে মনে হয় খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে। এ তুমি কি বলছো হরিণী দিদি? আমার ছানাকে ওই দুষ্ট পাজি শিয়াল খেয়ে ফেলেছে? রাজহংসী, তাহলে আর বলছি কি, আমি ওই উত্তরের নদীর ধারে দেখে এলাম দুষ্ট পাজি শিয়াল তোমার ছানাকে ধরে খাচ্ছে। আমি আজ ওই দুষ্ট পাজি শিয়ালকে ছাড়বো না, ওকে আমি আজ মেরেই ফেলবো। কি বলছো রাজহংসী? তুমি কি করে ওই দুষ্ট পাজি শিয়ালকে মারবে? আমি ওকে মারবোই মারবো, এছাড়া যে আমার হাতে কোনো উপায় নেই। তোমরা যদি আমার সাথে যেতে চাও তাহলে চলো, আর না হলে আমি একাই চললাম। এই কথা বলে রাজহংসী চলল সেই উত্তরের নদীর দিকে। আর উত্তরের নদীর ধারে গিয়ে দেখলো দুষ্ট পাজি শিয়াল এখনো তার ছানাকে খাচ্ছে। রাজহংসী পেছন থেকে গিয়ে ওই দুষ্ট পাজি শিয়ালকে এলোপাতাড়ি ঠোকরাতে শুরু করলো। রাজহংসীর ঠোকর খেয়ে দুষ্ট পাজি শিয়াল দিল পানিতে লাফ, কিন্তু দুষ্ট পাজি শিয়াল ভুলেই গিয়েছিল সে সাঁতার জানে না। পানিতে পড়ে হাবুডুবু খেতে খেতে দুষ্ট পাজি শিয়াল সেখানেই মারা গেল।